হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যাম্পস বাংলা। তো ক্লাস 8-এর বাচ্চা লোক, আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার 8 স্টার্ট করেছিলাম সেটার যে প্রথম টপিকটা ছিল ফসলের বৈচিত্র্য আর ফসল উৎপাদন, সেইটার পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আমরা ফসল উৎপাদনের 8টা স্টেপস জেনেছিলাম, তার মধ্যে মেইনলি কিন্তু দুটো স্টেপস আমরা অলরেডি পড়াশোনা করে ফেলেছি আগের ক্লাসে। আজকে আমরা বাকি 3টে স্টেপ দেখব, ঠিক আছে? তো আগের দিন আমরা এই সকল জিনিস দেখেছি এবং ফসল উৎপাদনের ধাপ সময়ের মধ্যে প্রথম দুটো দেখেছি। আজকে আমরা দেখব পরের 3টে। কি কি দেখব? সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন। এই 3টে পার্ট কিন্তু আমরা আজকে দেখতে চলেছি। তো আমরা দেরি না করে স্টার্ট করে দিই। তো প্রথমেই আমাদের এই যে সার প্রয়োগ, এই ব্যাপারটা সম্পর্কে প্রথমে আগে জানতে হবে যে সার প্রয়োগ জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের প্রথমে কি হয়েছিল, আমরা প্রথমে ফসল উৎপাদন বা ফসল ফলানোর জন্য মাটিটাকে ঠিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলাম, তাই না? এবং সেকেন্ড যে স্টেপটা ছিল, সেখানে আমরা বীজ বপন করেছি। এইবার সার দেওয়ার ফলে কি কি হবে এইটা আমরা এখানে দেখে নিই। প্রথমত, সার দেওয়ার আগে আমাদের জানতে হবে যে নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান ব্যাপারটা কি, ঠিক আছে? তো সেইটার ব্যাপার এখানে বলা আছে, দেখো, যে উদ্ভিদের ঠিকভাবে যদি বেড়ে উঠতে হয়, একদম প্রপারলি যদি আমরা গ্রো করতে চাই একটা উদ্ভিদকে, তাহলে কি করতে হয়? তাহলে তাদের কিছু মৌলের প্রয়োজন হয়, কিছু মৌলের প্রয়োজন হয়। এই যে মৌলগুলো, এই মৌলগুলোকে আমরা কি বলে থাকি? নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান, ঠিক আছে? এইবার এই যে পুষ্টি উপাদানগুলো, এই পুষ্টি উপাদানগুলো, ঠিক আছে, মৌল হিসাবে চিহ্নিত করা হলেও এগুলো আসলে কিন্তু যৌগ হিসাবে আমাদের উদ্ভিদরা কিন্তু গ্রহণ করে থাকে, ঠিক আছে? আমরা মৌল বলছি প্রথমেও, নিউট্রিয়েন্টস উপাদানগুলোকে মৌল বলছি, কিন্তু উদ্ভিদ যখন সেই নিউট্রিয়েন্টস উপাদানগুলোকে তার বডির ভেতরে ইনক্লুড করে, তখন সেটাকে কিন্তু যৌগ আকারে কিন্তু নেয়, ঠিক আছে? তো সেই জন্যই বলছে যে এই সব পুষ্টি উপাদানগুলোকে আমরা যদিও মৌল হিসাবে চিহ্নিত করছি, কিন্তু এগুলোকে কিন্তু আসলে যৌগ হিসেবে উদ্ভিদ দেহে গ্রহণ করা হয়। ক্লিয়ার? এবং মাটি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে, কারণ মাটিতেই কিন্তু এই পুষ্টি উপাদানগুলো মিশে থাকে, ঠিক আছে? এবং সেগুলো যেহেতু মাটিতে উদ্ভিদের মূল থাকে এবং মূলের মাধ্যমে জল, খনিজ লবণ সহ বিভিন্ন পুষ্টি উপাদান কিন্তু তার মধ্যে ইনক্লুড হয়ে আমাদের উদ্ভিদ বডিতে কিন্তু আসে, ঠিক আছে? তো এই জন্য মাটি কিন্তু এই ব্যাপারগুলো সরবরাহ করবে। উদ্ভিদের বেড়ে ওঠার জন্য এই পুষ্টি উপাদানগুলো খুবই জরুরি, ঠিক আছে? প্রপারলি যদি আমি একটা উদ্ভিদকে গ্রো করাতে চাই, তাহলে তারা যে মাটিতে জন্মাচ্ছে সেই মাটিতে যদি নিউট্রিয়েন্টসের অভাব থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা। আচ্ছা, এবার আমরা চলে আসি, এই যে পুষ্টি উপাদানগুলোর কথা বলছি, এই পুষ্টি উপাদানগুলো কত রকম ভাবে আমরা সেগুলোকে ভাগ করতে পারি। তো তার মধ্যে মেইনলি আমরা দুটো টাইপস দেখতে পাই পুষ্টি উপাদানের। একটা খুব বেশি পরিমাণে প্রয়োজন উদ্ভিদের, ঠিক আছে, যেগুলো ছাড়া সম্ভবই না তাদের গ্রোথ, সেগুলোকে আমরা বলি মুখ্য খাদ্য উপাদান। সেগুলোকে আমরা কি বলি? মুখ্য খাদ্য উপাদান, বা ইংলিশে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ইংলিশে কি বলা হয়? ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো ম্যাক্রো কথাটার মানে হচ্ছে বেশি, অতি। ম্যাক্রো কথাটার মানে হচ্ছে অতি, ঠিক আছে? এবং নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পরিপোষক বা পুষ্টি উপাদান। তো অতি, অতি মানে বেশি, অতি আমরা সেটা মাত্রা হিসাবে ধরলে সেটাকে আমরা মাত্রিক বলতে পারি, অতিমাত্রিক পরিপোষক, এটা হচ্ছে তার পুরো নাম। তাহলে আমাদের এই যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো কথাটার মানে হচ্ছে বেশি, নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পরিপোষক, এবং এই অতিমাত্রিক পরিপোষককে আমরা মুখ্য খাদ্য উপাদানও বলে থাকি। এবার এইগুলোর মধ্যে কোন কোন মৌলগুলো পড়ছে? কার্বন পড়ছে, হাইড্রোজেন পড়ছে, অক্সিজেন পড়ছে, নাইট্রোজেন পড়ছে, ফসফরাস পড়ছে, পটাশিয়াম পড়ছে, ম্যাগনেসিয়াম পড়ছে, আর সালফার পড়ছে। এই 8টা, এটা ছাড়াও আরো একটা হয় ক্যালসিয়াম, এটাও কিন্তু আমাদের এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যেই পড়ে, ঠিক আছে? তাহলে এই নামগুলো মাথায় রাখতে হবে: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর সালফার, ঠিক আছে? আর আরেকটা যে আমরা টাইপস ভাবি আমাদের নিউট্রিয়েন্টসের, সেইটা কি? সেইটা হচ্ছে গৌণ খাদ্য উপাদান, ঠিক আছে? মাইক্রো নিউট্রিয়েন্টস। এবার মাইক্রো মানে হচ্ছে
স্বল্পমাত্রিক। আমরা অতিমাত্রিক বলেছিলাম ম্যাক্রোকে, মাইক্রো মানে কম, ছোট, তাহলে কম পরিমাণে, তাহলে স্বল্পমাত্রিক পরিপোষক যেগুলো রিলেটিভলি এই অতিমাত্রিক পরিপোষকের তুলনায় কম পরিমাণে জরুরি আমাদের উদ্ভিদের গ্রোথের জন্য, সেই জন্য এটাকে বলেছে গৌণ খাদ্য উপাদান বা স্বল্পমাত্রিক পরিপোষক। এবার এর মধ্যে কি কি পড়ছে? আয়রন পড়ছে, ম্যাঙ্গানিজ পড়ছে, কপার পড়ছে, বোরন পড়ছে, মলিবডিনাম পড়ছে, জিঙ্ক পড়ছে আর ক্লোরিন পড়ছে। তো এইগুলো কিন্তু আমাদের স্বল্পমাত্রিক পরিপোষক, যেগুলো অবশ্যই আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকারি, বাট কিসের থেকে কম? অতিমাত্রিক পরিপোষকের থেকে কম পরিমাণে দরকার। ঠিক আছে, সেই রিলেটেবল একটা ছবি এখানে দেওয়া আছে, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই পরিপোষক নিয়ে ব্যাপারটা বলা হয়েছে, যেখানে আমরা দু ধরনের পরিপোষক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্বল্পমাত্রিক পরিপোষক আর একটা হচ্ছে অতিমাত্রিক পরিপোষক। ইংলিশ নামগুলোও কিন্তু বাংলাতে লিখে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, তাই ইংলিশ নামগুলো মাথায় রাখতে হবে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা পরের স্লাইডে যাই। এইবার কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য জানতে হবে আমাদের, কি বা কেন কেন ঘটে, কেন হয়, এই সব জিনিসপত্র, এই সার প্রয়োগ রিলেটেড কিছু জিনিস আমাদের জানতে হবে। তো সেই রকমই একটা ব্যাপার বলা হয়েছে যে একই জমিতে বারবার ফসল ফলালে কি ঘটতে পারে। ধরো একটা জমিতে একটা নির্দিষ্ট জায়গায় আমি বারবার একটা ধান চাষ করছি, তারপরে আবার গম চাষ করছি, এরকম কোনো রকম রেস্ট দিচ্ছি না সেই মাটিকে, তাহলে কি অসুবিধা হতে পারে, সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হিসেবে আসতে পারে 2 মার্কসের। তো সেইখানে আমাদের জানতে হবে যে কি হয় মেইনলি। আমাদের এই যে পরিপোষক বা পুষ্টি উপাদান মাটিতে থাকছে, আমরা যদি বারবার 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 করে চাষ করি, কোনো রকম গ্যাপ না দিই, তাহলে মাটিতে কিন্তু সেই পরিপোষকগুলোর পরিমাণ কমে যেতে থাকে। তো এই জন্য মানে প্রথম দিকের যে সকল উদ্ভিদের চাষ করা হয়েছে, তারা হয়তো ঠিকঠাক পরিমাণ পরিপোষক পেলেও, তাদের গ্রোথ ঠিকঠাকভাবে হলেও, হয়তো 2 নম্বর বা 3 নম্বর 4 নম্বর যত আমরা বাড়াচ্ছি সেই মাটিতে চাষ, তো 3 নম্বর 4 নম্বরে যাদের চাষ করছে হয়তো তাদের গ্রোথটা অতটা বেশি ভালো হচ্ছে না যারা প্রথম দিকে ছিল তাদের তুলনায়। তো এইটার মেইন কারণ হচ্ছে আমাদের মাটিতে যে পরিপোষকগুলো থাকে সেইটার পরিমাণ কিন্তু কমে যায় যদি আমরা কোনো গ্যাপ না দিই। তো এইটাই বলা হয়েছে যে কোনো কোনো অঞ্চলে চাষিরা হয়তো একই জমিতে একটার পর আরেকটা ফসল ফলিয়ে যান, বা একই ফসল বারবার চাষ করে যাচ্ছে কোনো গ্যাপ না দিয়ে, একই ফসলের বারবার বারবার চাষ হয়ে যাচ্ছে। এবার এর ফলে হয়টা কি? জমি কখনোই অনাবাদি হিসেবে ফেলে রাখেন না। অনাবাদি মানে কি? আবাদ ছাড়া, মানে চাষবাস ছাড়া। আমরা এরকম করতে পারি যে ধান চাষ করলাম, তারপর হয়তো কিছু মাস গ্যাপ রাখলাম, কোনো কিছু চাষ করলাম না সেই মাটিতে। তো সেই ব্যাপারটা, সেইভাবে যে কোনো কিছু না চাষ করে যে ফেলে রাখা জমি, সেটাকে আমরা বলি অনাবাদি জমি। তো সেই ব্যাপারটা যদি না করা হয় তাহলে কি হয়? যদি এই রকম অনাবাদি হিসেবে ফেলে না রাখি, পরপর পরপর চাষ করেই যাই, এর ফলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো ফুরিয়ে আসে। এটার কথাই বলছিলাম। ঠিক আছে, মাটিতে মিশ্রিত যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। তাই চাষের জমিতে সার মেশাতে হয়। এবার সেই পুষ্টি উপাদানগুলো যেহেতু কম হয়ে যাচ্ছে, সেই কারণে সেই পুষ্টি উপাদানগুলোর চাহিদা মেটাতে আমাদের আলাদা করে কি করতে হয়? সার প্রয়োগ করতে হয়। সারের মধ্যে সেই নিউট্রিয়েন্টসগুলো থাকে, যাতে মাটিতে উদ্ভিদের হারিয়ে যাওয়া যে পুষ্টিগুলো, সেই উপাদানগুলো এই সার দেওয়ার ফলে আবার ফিরে পায় উদ্ভিদ। বোঝা গেছে? তো এইটা হচ্ছে আমাদের একই জমিতে বারবার ফসল ফলালে কি ঘটতে পারে এবং সার কেন আমরা প্রয়োগ করতে হচ্ছে এই ক্ষেত্রে। নেক্সট আরেকটা পার্ট হচ্ছে আমাদের সার কত রকমের হতে পারে। তো সার মেইনলি দু রকমের হয়। সার মেইনলি দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে জৈব সার, যেটাকে আমরা বলি অর্গানিক ম্যানিওর, ম্যানিওর মানে হচ্ছে সার, আর অজৈব সার, যেটাকে আমরা বলি ইনঅর্গানিক ম্যানিওরও বলা যায়, বা আমরা ফার্টিলাইজার কথাটা জেনারেলি ইউজ করি অজৈব কথাটার ক্ষেত্রে। তো এই দু ধরনের সারের মধ্যে কি ডিফারেন্স বা কি ব্যাপারটা আছে সেটা আমরা দেখে নিই। তো জৈব সার যেটা, ঠিক আছে, সেখানে অর্গানিক একটা ব্যাপার আছে, মানে আমাদের জীবদেহের পচা গলা যে সকল জীবদেহ, মানে উদ্ভিদ পচে গেছে বা উদ্ভিদ মরে গেছে, সেগুলো মাটির সাথে মিশে গেছে, বা প্রাণী মানে কোনো প্রাণী মারা গিয়ে মাটির সাথে মিশে গেছে, তো তাদের বডি থেকে প্রাপ্ত যে সকল নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান, সেগুলো কিন্তু মাটিতে মিশে থাকছে।
ঠিক আছে? তো এবং বা সেইগুলো দিয়ে আমাদের যে সারটা তৈরি করা হয়। তো কি বলা হয়েছে, চাষিরা খোলা জায়গায় একটা গর্ত খুঁড়ে যেখানে এই যে সেখানে মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পদার্থ ফেলে রাখেন। তো হয় তাদের বডি স্টোর করেও সেখান থেকেও আমাদের সার তৈরি করা যেতে পারে, অথবা তাদের যে বর্জ্য পদার্থ, ঠিক আছে, তাদের বডি থেকে নির্গত যে সকল বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলোকে একটা গর্ত করে তার মধ্যে ফেলে রাখা হয়। কেন? পচে যাওয়ার জন্য, যাতে সেগুলো পচন ধরে যায়। পচে গেলে সেইখান থেকেই কিন্তু আমাদের সারটা তৈরি হবে। কেন? কারণ সেই যে পচে যাওয়া বর্জ্য পদার্থ বা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ, সেগুলোকে ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু আক্রমণ করে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়ার ছত্রাক সেগুলোর বিয়োজন ঘটায়, সেগুলোকে ভেঙে ভেঙে একদম সিম্পল কম্পোনেন্টে পরিণত করে বা মৌলতে পরিণত করে, যে মৌলগুলো এখানে পরিপোষক হিসাবে আমাদের কাজে লাগবে। তো বিয়োজন এবং রূপান্তর ক্রিয়ার মাধ্যমে ওই সব বর্জ্য পদার্থগুলোকে পচে গিয়ে তৈরি হয় জৈব সার। তাহলে জৈব কথাটা আমাদের যেহেতু জীবের সাথে জড়িত, এবং এখানে জীব মানে উদ্ভিদ প্রাণী এবং তার নিঃসৃত যে সকল বর্জ্য পদার্থ, সেগুলোকে আমরা যদি গর্ত করে এক মাটিতে একটা জায়গায় সেগুলোকে রেখে দিই, মাটি চাপা দিয়ে রাখলাম, এবং সেখানে আমাদের বিভিন্ন প্রকার জীবাণু থাকে বা বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, ছত্রাক থাকে, সেগুলো কি করছে, বিয়োজন পদ্ধতির মাধ্যমে এবং রূপান্তর করছে সেগুলোকে নিউট্রিয়েন্টসে বা সারে, ঠিক আছে? এবং সেগুলোই কিন্তু আমাদের মেইনলি জৈব সার তৈরি করে। ক্লিয়ার? তাহলে একটা বর্জ্য পদার্থ থেকে কিভাবে আমরা জৈব সার তৈরি করলাম বোঝা গেছে। আরেক ধরনের যে সার হয় সেটা হচ্ছে অজৈব সার। তো এখানে জৈব পদার্থ বা জীবের সাথে কোনো রিলেশন নেই। এখানে কি হয়, কারখানায় তৈরি হয়। এই সার কারখানায় তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ, যাতে থাকে কি কি থাকে, নানা অজৈব লবণ থাকে, ঠিক আছে, যা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। তাহলে রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে আমাদের রাসায়নিক কারখানায়, ঠিক আছে, বা সার কারখানায়, যেখানে কিনা কি হচ্ছে, ওই রাসায়নিক পদার্থ মধ্যে আমাদের কি থাকছে, অজৈব লবণ থাকছে, যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুব দরকার। এবার এটি প্রধানত 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে। এই যে অজৈব সার, ঠিক আছে, সেইটা আমাদের উদ্ভিদদের ক্ষেত্রে 3 ধরনের মৌল যার ঘাটতি পূরণ করতে সক্ষম। কি কি মৌল? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এবং তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম এই তিনটেই কিন্তু আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা অতিমাত্রিক পরিপোষক বা মুখ্য যে খাদ্য উপাদান ছিল সেগুলোর মধ্যে পড়ছে। দেখো এই যে মুখ্য খাদ্য উপাদানের মধ্যে আমাদের নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে, ঠিক আছে? তো সেইগুলো আমরা তৈরি করতে পারছি অজৈব সারের মাধ্যমে। এবার এই যে এনপিকে, এগুলোর ঘাটতি পূরণ হচ্ছে। তো এই যে এনপিকে সার, এই তিনটেকে একসাথে লিখেছি এনপিকে সার, এই সারে কি হচ্ছে, 3টে প্রধান উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে, ঠিক আছে? এনপিকে যে সার হয় সেই তার মধ্যে 3টে প্রধান উপাদান কিন্তু মেশানো থাকে বিভিন্ন মাত্রায়। যেমন এই সারগুলোর নাম কি, এই তিনটের একটা বিভিন্ন কোয়ান্টিটিতে মিশ্রণ অবস্থায় থাকে, এবং সেটা দিয়ে যে সারগুলো তৈরি হয় সেই সারের এক্সাম্পল হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে? ইউরিয়া আর অ্যামোনিয়াম সালফেট, এগুলোর মধ্যে কি হচ্ছে, এই সোডিয়াম, পটাশিয়াম আর ফসফরাস, ঠিক আছে, এই তিনটের বিভিন্ন মাত্রায় মিশিয়ে আমরা কিন্তু এই সারগুলো তৈরি করতে পারি। অথবা আরেকটা জিনিসও হয়, আবার কখনো এই 3টে উপাদানের মানে এনপিকে, এই 3টে উপাদানের যে কোনো একটা উপাদান উপস্থিত থাকে, শুধুমাত্র একটা উপাদান দিয়ে একটা সার তৈরি করে দিচ্ছে। যেমন কি, যেমন পটাশ সার। তো পটাশ সারের মধ্যে বোঝাই যাচ্ছে পটাশিয়াম থাকবে, বা সুপার ফসফেট, সুপার ফসফেটের মধ্যে আমাদের ফসফরাস থাকবে। তো যে কোনো একটা উপাদান দিয়েও আমরা কিন্তু একটা সার তৈরি করতে পারি। হয় এই 3টে যে উপাদান, সেই 3টে উপাদানের বিভিন্ন মাত্রায় মিশ্রণের ফলে আমরা বিভিন্ন সার তৈরি করছি, যার এক্সাম্পল আমরা ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট দেখেছি। অথবা আমরা 3টে উপাদানের যে কোনো একটা উপাদান উল্লেখিত থাকবে একটা সারের মধ্যে, সেই রকম সারের কিন্তু এক্সাম্পল আমরা দেখলাম। যেমন পটাশ সারের মধ্যে পটাশিয়াম থাকছে, সুপার ফসফেট সারের মধ্যে ফসফরাস থাকছে। তাহলে পটাশ সারের মধ্যে পটাশিয়াম থাকবে, কে ফর হচ্ছে পটাশিয়াম, আর সুপার ফসফেট সারের মধ্যে ফসফেট থাকবে বা ফসফরাস থাকবে।
বোঝা গেছে? তাহলে সার কত রকমের হয় আমরা দেখতে পেলাম। এইবার আমরা পরের স্টেপে যাই। এইবার এই যে দুরকম সার দেখলাম আমরা, একটা জৈব সার, একটা অজৈব সার। অজৈব সার কারখানায় তৈরি করা হয় বিভিন্ন রকম প্রসেসিং এর মাধ্যমে। এইবার বলছে অজৈব সার ব্যবহারের সমস্যা কি হতে পারে। আমরা জৈব সার ইউজ না করে আমরা কৃষি জমিতে যদি বারবার বেশি বেশি করে অজৈব সার ইউজ করি, যেগুলো কারখানায় তৈরি, সেগুলো সার যদি বেশি ইউজ করি, তাহলে কি প্রবলেম হতে পারে? প্রথমত, অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহার যদি ঘটে, ঠিক আছে, তাহলে মাটিতে থাকা যে উপকারী যে ব্যাকটেরিয়া, যেগুলো আর কি খুব হেল্প করছিল আমাদের ওই উদ্ভিদের গ্রোথে বিভিন্ন রকম ভাবে, ঠিক আছে, তাদের যে কাজ, সেই কাজে বাধা সৃষ্টি হবে, যে কাজগুলো করছিল এই উপকারী ব্যাকটেরিয়াগুলো। এর ফলে কি হবে, মাটির যে উর্বরতা শক্তি, ঠিক আছে, বা উর্বরা শক্তি বা উৎপাদন ক্ষমতা, সেইটা কিন্তু কমে যাবে। এটা কমে যাবে। যে উর্বরা শক্তি বা উৎপাদন ক্ষমতা কারা দিত? এই ব্যাকটেরিয়াগুলো দিত, যারা উপকারী ব্যাকটেরিয়া, সেগুলোকে মেরে ফেলছে বা সেগুলোর কাজে বাধা দিচ্ছে এই অজৈব সার বেশি ইউজের ফলে। আর কি হতে পারে? মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈব সার ব্যবহার যদি আমরা না করি, তাহলে মাটির রসায়ন পাল্টে যেতে পারে। তো এর ফলে কি হবে? ভালোর চেয়ে ক্ষতিই বেশি হবে। উদ্ভিদের গ্রোথ তো হবেই না, তার থেকে আরো বাজে রকম বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে উদ্ভিদের। তো মাটির যদি রাসায়নিক মৌলগুলো যে অনুপাতে থাকার দরকার, সেটা যদি চেঞ্জ হয়ে যায়, বা রাসায়নিকভাবে মাটি যেরকম ভাবে থাকে, যে মাটিতে আমাদের রাসায়নিক উপাদান যেরকম ভাবে থাকলে আমাদের উদ্ভিদের গ্রোথ খুব ভালো হয়, সেই ব্যাপারটা পাল্টে যায় যদি আমরা অজৈব সার ঠিকভাবে ইউজ না করি। এবং তার ফলে কি হতে পারে? মাটির রসায়ন পাল্টে যাওয়ার ব্যাপারটা যেটা বলেছে, সেটা মেইনলি হতে পারে কি? যেমন ধর, আমরা যদি অ্যামোনিয়াম সালফেট, এই যে সারটা যার মধ্যে এনপিকে বিভিন্ন মাত্রায় অ্যাভেলেবেল, ঠিক আছে, এই সারটা যদি ব্যবহার করি, তাহলে কি হয়? মাটি আম্লিক হয়ে যায়, মাটি অ্যাসিডিক হয়ে যায়, আম্লিকতা বেড়ে যায়। এই আম্লিকতা অ্যাসিডিক ব্যাপারটা বাড়ার ফলে বিভিন্ন প্রকার আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া হোক বা আমাদের মাটিতে থাকা বিভিন্ন প্রকার মাইক্রোবস হোক, সেগুলো কিন্তু মারা যেতে পারে। আবার যদি আমরা সোডিয়াম নাইট্রেট এই সারটা ইউজ করে থাকি, তখন আবার মাটি কি হয়ে যেতে পারে? ক্ষারকীয় হয়ে যেতে পারে, বেসিক হয়ে যেতে পারে, ক্ষার, ঠিক আছে, ক্ষারীয় হয়ে যেতে পারে, ক্ষারকীয় মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো এইটাই ব্যাপার বলছে যে মাটির রসায়ন পাল্টে যাওয়া। রসায়ন পাল্টে যাওয়ার মানে হচ্ছে আম্লিকতা বা ক্ষারকীয়তার ব্যাপারটা চেঞ্জ হয়ে যাওয়া, আম্লিক বা ক্ষারীয়। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট কি বলছে? অজৈব সার ব্যবহার করা হয়েছে এমন চাষের জমি থেকে নাইট্রোজেন বা ফসফরাসের যৌগ মিশ্রিত জল যদি নদী বা পুকুরের জলের সাথে মিশে যায়, তাহলে কিন্তু জল দূষণ ঘটে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বিভিন্ন রকম রোগেরও সৃষ্টি হয়, জল দূষণ তো হয়ই, এবং সেই দূষণ থেকে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয় সেই জলে যদি কোনো প্রকার প্রাণী বা জীবরা থাকে। কি জন্য হচ্ছে? এই যে সার, এই সারগুলোতে আমরা জানি যে নাইট্রোজেন, ফসফরাস এগুলো বিভিন্ন অনুপাতে মেশানো থাকে, বা আমরা স্পেসিফিকভাবে বিভিন্ন সার দেখেছি বিভিন্ন মৌল দিয়ে তৈরি, কোনোটা ফসফরাস দিয়ে তৈরি, কোনোটা পটাশিয়াম দিয়ে তৈরি। তো সেই রকমও সার যদি আমাদের মাটিতে থাকে এবং হয়তো বৃষ্টি হলো, সেই বৃষ্টির মাধ্যমে সেই সারগুলো আস্তে আস্তে কোথায় যাচ্ছে? নদীর জলে গিয়ে মিশছে। হ্যাঁ, তো নদী বা পুকুরের জলে গিয়ে যদি মেশে, তাহলে সেইখানের সেই জলে থাকা যে সকল জীব, তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, দূষণের মাধ্যমে এই জল দূষণ ব্যাপারটা কিন্তু এইখান থেকে ঘটতে পারে। তো এই ব্যাপারগুলো ঘটতে পারে যদি আমরা বেশি বেশি করে অজৈব সার ইউজ করে থাকি। কিন্তু যদি আমরা জৈব সার ইউজ করি বেশি, কেন জৈব সার অজৈব সারের থেকে বেশি বেটার, সেই ব্যাপারটা আমরা এখানে বলতে পারবো যে জৈব সার কেন অজৈব সারের তুলনায় ভালো। খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসবে। বলছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। কি করে? জৈব সার ইউজ করলে মাটি জল বেশিক্ষণ বা বেশি পরিমাণে জল ধরে থাকতে পারে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট একটা উপাদান উদ্ভিদের, জল, খনিজ লবণ মাটি থেকে তোলার ক্ষেত্রে সেই জলটের পরিমাণটা কিন্তু নিয়ন্ত্রণ রাখছে। নেক্সট বলছে জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়। রন্ধ্রযুক্ত মানে ছিদ্রযুক্ত, রন্ধ্রযুক্ত মানে ছিদ্রযুক্ত। মাটি অনেক ছিদ্র থাকে, এর ফলে কি হয়? মাটির ভেতরে বায়ু চলাচল বা গ্যাসের যে আদান প্রদান,
ঠিক আছে, সেটা খুব ভালো হয়, মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব ভালোভাবে মেনটেন থাকে, যেটা আমরা কেঁচোর ক্ষেত্রেও বলে এসেছিলাম যে কেঁচো যেহেতু মাটির ভেতরে সুড়ঙ্গ তৈরি করে রন্ধ্রের মতো, তো সেইটার জন্য কিন্তু গ্যাসীয় আদান প্রদান খুব বেটার হয়। ঠিক আছে, নেক্সট বলছে জৈব সার মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতেও কিন্তু অনেক সময় সাহায্য করে। তাহলে দেখ, যেখানে অজৈব সার এই মাটিতে বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতো বা তাদের কাজে বাধা দিত, সেখানে জৈব সার যদি আমরা ইউজ করি তাহলে এমনও দেখা যায় যে সেখানে আরো উপকারী জীবাণুদের পরিমাণ বাড়ছে, এবং উপকারী জীবাণুর পরিমাণ বাড়লে বিয়োজন ক্ষমতা বাড়বে। ঠিক আছে, বিয়োজন ক্ষমতা বাড়লে তার রূপান্তর ঠিকঠাক হবে এবং আমাদের প্রপারলি কিন্তু উদ্ভিদটা গ্রো করবে। ঠিক আছে, সেই ব্যাপারটাই বলার চেষ্টা করা হয়েছে। আর জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে, মাটির গঠনটাকেও খুব সুন্দর বানায়, এবং যাতে মাটির গঠনের মধ্যে কোনো রকম ফাঁক না, মানে কোনো ফাঁক না থাকে, যে সেই মাটিতে কোনো উদ্ভিদকে গ্রো করালে সেই উদ্ভিদটা ঠিকঠাকভাবে গ্রো হবে না, এরকম কোনো ব্যাপার রাখে না। তো সেই কাজেও কিন্তু সাহায্য করে যাতে মাটির গঠন খুব ভালো থাকে এবং সেই মাটিতে আমরা যে ফসলই ফলাবো খুব বেটার হয়। এখানে তোরা দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার বা অর্গ্যানিক আমাদের জৈব সার ইউজ করা হচ্ছে, আর এইখানে হচ্ছে ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার যেখানে আমরা অজৈব সার, কারখানায় তৈরি সার আমরা ইউজ করছি। নেক্সট, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিয়েছে, যদি সার ব্যবহার ব্যতীত মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনার ব্যাপার হয় তাহলে কি প্রাকৃতিক উপায় আমাদের গ্রহণ করতে হবে। যদি আমরা সার ইউজ না করি, সেটা বিশেষ করে অজৈব সার যদি আমরা ইউজ না করি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা, বা আমরা কোনো রকম সারই ইউজ করতে চাইলাম না, তাহলে কি হিসাবে আমরা আমাদের মাটি থেকে যে হারিয়ে যাওয়া পুষ্টি উপাদান, ঠিক আছে, বা মাটির পুষ্টি উপাদানটাকে ঠিকঠাকভাবে রাখতে পারবো সার ইউজ না করে, কিভাবে হবে? প্রথমত আমাদের সেই শুরুতেই বলা হচ্ছিল যে কি করতে হবে, অনাবাদি জমি চাষ করতে হবে। ঠিক আছে, চাষের জমি অনাবাদি ফেলে রাখতে হবে, পরপর 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 চাষ না করে, বা একই ফসলের বারবার বারবার চাষ না করে মাঝে গ্যাপ দিতে হবে, অন্তত 3 মাস হোক 6 মাস হোক একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে তারপর যখন সেই, কারণ কি হয়, যদি কন্টিনিউয়াস আমরা করতে থাকি না চাষ, তখন পরিপোষকের পরিমাণ তো মাটিতে কমেই যায়, এবং যদি আমরা সেটাকে কন্টিনিউয়াস না করে মাঝে গ্যাপটা দিই, ওই গ্যাপের ফলে কি হয়, আমাদের ওই পরিপোষকগুলো যেগুলো হয়তো আগে একটা উদ্ভিদ চাষ করার ফলে বা ফসল চাষ করার ফলে আমাদের কমে গেছিল, সেইটা কিন্তু আবার ওই কয়েক মাস গ্যাপ নিলে তার মধ্যে কিন্তু আবার ওই পরিপোষকগুলো আমাদের মাটিতে আবার তৈরি হয়ে যায় বা ফিরে আসে। ঠিক আছে, তো এই কারণে আমাদের জমিকে অনাবাদি ফেলে রাখতে হবে যাতে এই ব্যাপারগুলো মেনটেন থাকে। তো এইখানে দেখতে পাচ্ছিস অনাবাদি জমি চাষ এরকম ভাবে ফেলে রেখেছে অনেকদিন, তারপর আবার চাষ করবে। নেক্সট বলছে শস্য আবর্তন, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট শস্য আবর্তন, বা আমরা এটাকে বলতে পারি ক্রপস রোটেশন। মানে একই উদ্ভিদের বারবার বারবার চাষ না করে আমরা মাঝে এমন কোনো উদ্ভিদের চাষ করতে পারি যে উদ্ভিদ চাষ করলে আমাদের হয়তো মাটিতে পরিপোষকের পরিমাণ বাড়তে পারে। কি সেই উদ্ভিদ বলছি, তো এখানে বলছে শস্য আবর্তন মানে হচ্ছে ক্রপ রোটেশন, এটাকে ইংলিশ হিসেবেও দিতে পারে ক্রপ রোটেশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করা হয়, দুটি চাষের মাঝে শিম্বি গোত্রীয় উদ্ভিদের চাষ করা, শিম্বি গোত্রীয় উদ্ভিদের চাষ করা হয়। এবার এই শিম্বি গোত্রীয় উদ্ভিদটা কি জিনিস, ঠিক আছে, এখানে ক্রপ রোটেশনের ছবি, এক একটা সময় এক একটা ক্রপস আমি যদি একটা মাটিতে ফলাই তাহলে কিন্তু এই নিউট্রিশন শেষ হওয়ার ব্যাপার কিন্তু থাকবে না, বরং বেটার হবে। তো এই দুটি চাষের মাঝে দুটো আলাদা ক্রপস আমরা চাষ করব, তার মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি অন্য একটা উদ্ভিদের চাষ করলাম, এবং এখানে স্পেসিফিক করে বলা আছে শিম্বি গোত্রীয় উদ্ভিদ। তো এই শিম্বি গোত্রীয় উদ্ভিদ মেইনলি কি হয়, শিম্বি গোত্রীয় উদ্ভিদ যেটাকে আমরা বলি লেগুমিনাস প্ল্যান্ট, লেগুমিনাস প্ল্যান্ট, যার এক্সাম্পল হতে পারে মোটর, ছোলা, শিম, এই সকল উদ্ভিদ। ঠিক আছে, তো এই সকল উদ্ভিদের কি হয়, এই সকল উদ্ভিদের কি হয়, এই লেগুমিনাস প্ল্যান্টসের মূলে এক প্রকার ব্যাকটেরিয়া, মূলের বিশেষ করে অর্বুদ, অর্বুদে, অর্বুদ জিনিসটা কি, নডিউল,
ঠিক আছে, অর্বুদে কি হয়, রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে, যা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তাহলে মেইনলি হচ্ছেটা কি, ধর এই যে দুটো চাষের কথা বলেছে, প্রথমে আমি ধান চাষ করেছি, ধান চাষ করার ফলে আমাদের কি হয়েছে, সাপোজ আমি ধরলাম নাইট্রোজেন পরিপোষকের মাত্রাটা কমে গেছে ধান চাষ করার পর। তাহলে এবার আমি কি করলাম, নাইট্রোজেনের পরিমাণ যেহেতু কমে গেছে বা আমাদের মাটিতে পরিপোষকের পরিমাণ রিলেটিভলি কমে গেছে, তখন আমি এমন একটা উদ্ভিদের চাষ করলাম যেটা কিনা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করবে। তো সেই রকম প্ল্যান্টস হচ্ছে লেগুমিনাস প্ল্যান্ট, যেটাকে সিম্বিগোত্রীয় উদ্ভিদ বলা হয়, যার এক্সাম্পলগুলো হচ্ছে এই সকল, মটর, ছোলা, সিম, এই সকল। তো এদের এই প্ল্যান্টসগুলোর বা এই উদ্ভিদগুলোর কি হয়, মূল, সেই মূলে নডিউলস কিরকম দেখতে হয়, ধর এটা প্ল্যান্টসের রুটস, তো প্ল্যান্টসের রুটসের কিছু এইরকম ফোলা ফোলা অংশ দেখা যায় রুটস, ঠিক আছে, এরকম কিছু ফোলা ফোলা অংশ দেখা যায়। তো এইগুলোকেই আমরা কি বলছি, এইগুলোকে বলছি রুট নডিউলস, যেটাকে বাংলায় বলা হয় মূলের অর্বুদ। ঠিক আছে, তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, এখানে যদি আমি একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকি, সাপোজ এই ব্যাকটেরিয়াটা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। সে কি করছে, এই মূলের অর্বুদে বায়ুতে যে নাইট্রোজেন ছিল, ঠিক আছে, বায়ুতে যে নাইট্রোজেন ছিল সেই নাইট্রোজেনকে মূলের অর্বুদে কিন্তু, তাহলে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেল, যেখানে ধান চাষের পর নাইট্রোজেনের পরিমাণ কমে গেছিল মাটিতে, সেখানে আবার পুনরুদ্ধার হলো নাইট্রোজেন। তার ফলে কি হচ্ছে, সেই সিম্বিগোত্রীয় উদ্ভিদের চাষের পর আমরা যখন সেকেন্ড আরেকটা অন্য কোনো ক্রপসের, ভুট্টা হোক বা আমাদের কি বলে গম হোক বা যে কোনো রকমের চাষ যদি আমরা করতে যাই, তখন আমাদের আর ওই পরিপোষকের যে অভাবটা হতো সেটা হবে না, কারণ অলরেডি সিম্বিগোত্রীয় উদ্ভিদ আমাদের কিন্তু মাটিতে কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে দিয়ে গেছে। ঠিক আছে, কারণ এই উদ্ভিদগুলো যখন ধর মরে যাবে তখন এই নাইট্রোজেনের ব্যাপারটা আমাদের মাটিতেই মিশে যাবে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে সাহায্য করবে। তো এই ব্যাপারটাকে আমরা বলি শস্য আবর্তন বা ক্রপ রোটেশন, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা থেকে কোশ্চেন আসে কিন্তু, এই জন্য এটাকে এত ভালোভাবে বোঝালাম। নেক্সট হচ্ছে অণুজীব সার। অণুজীব সারের মধ্যে যেটাকে আমরা ইংলিশে অণুজীব সারকে কি বলে থাকি, বায়ো ফার্টিলাইজার। তো এই যে অণুজীব সার, এই অণুজীব সারের ব্যাপারটা কি, মেইনলি কি হয়, এখানে মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অণুজীব সার। মেইনলি কি হয় আগে সেটা বলি। বায়ো ফার্টিলাইজারে আমরা বিভিন্ন প্রকার মাইক্রোবস বা অণুজীব মিশিয়ে দিই মাটির সাথে, যেমন এখানে বিভিন্ন প্রকার অণুজীবের ছবি দেখানো হয়েছে, যার মধ্যে একটা রাইজোবিয়ামও দেখানো হয়েছে। ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন রকম অণুজীব দেখানো হয়েছে, যেগুলো আমরা কি করি, আলাদা করে মাটিতে প্রোভাইড করি, মিশিয়ে দিই। এর ফলে কি হয়, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া এবং যেগুলো পরিপোষকের পরিমাণ খুব বাড়াবে, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কি করবে, পরিপোষকের পরিমাণ বাড়াবে মাটিতে। এবং পরিপোষকের পরিমাণ বাড়ানোর ফলে কি হবে, মাটির জল ধারণ ক্ষমতা ঠিকঠাক থাকবে, বাড়বে, মাটিকে রন্ধ্রযুক্ত করে বায়ু চলাচলে সাহায্য করবে, যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি মেইনলি কি করে ব্যাকটেরিয়াগুলো। ঠিক আছে, তো
পরিপোষকের পরিমাণ বাড়ালে আমাদের কি হবে, মাটিতে উদ্ভিদের বৃদ্ধিও খুব ভালো হবে, প্লাস মাটি জল ধারণ করতে পারবে বেটার, এবং তার সাথে সাথে মাটি রন্ধ্রযুক্ত হওয়ার ফলে বায়ু চলাচলে কিন্তু বা গ্যাসীয় আদান প্রদানে কিন্তু খুব সাহায্য হবে। তো এই তিনটে উপায়ে আমরা কি করছি, আমরা সার ইউজ না করেও, ঠিক আছে, যেখানে একটা মাইক্রোবস আমরা প্রোভাইড করে দিলাম ডিরেক্ট সার ইউজ না করে, কোথাও আমরা শস্যের আবর্তন ঘটাচ্ছি যেখানে শিম্বিগোত্রীয় উদ্ভিদ মাঝে নিয়ে এসে সেখানে নাইট্রোজেনের পরিমাণ বা পরিপোষকের পরিমাণ বাড়াচ্ছি, আবার কোনো কোনো সময় জমিকে ফেলে রাখছি, জাস্ট কোনো রকম চাষ না করে মাঝে একটা গ্যাপ দিয়ে 3-4 মাস একটা গ্যাপ দিয়ে ফেলে রাখা হচ্ছে, অনাবাদি সেই ব্যাপারটাকে বলা হয়, আবাদ না করা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, হারিয়ে যাওয়া যে পুষ্টি উপাদান সেগুলোকে আবার রিটার্ন আনতে পারি। তাহলে সার প্রয়োগের যে ব্যাপারটা সেটা আমাদের কমপ্লিট হওয়ার পর আমাদের এরপর যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে জলসেচ। এবং জল কতটা ইম্পর্টেন্ট তোরা জানিস, সেটা আমাদের জীবনের ক্ষেত্রে হোক বা উদ্ভিদের ফসলের চাষের ক্ষেত্রে হোক। তো সেখানে বলছে যে বীজের অঙ্কুরোদ এবং একটা বীজ থেকে যখন মূল বা মুকুল বেরোবে সেইখানের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে জল ছাড়া কিন্তু সেই ব্যাপারটা হয় না। ভালো ফসল পেতে গেলে কি হয়, মাটির আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি। তো মাটি শুকনো হলে হবে না, খরা কন্ডিশনের মাটি হলে হবে না, মাটিকে কি করতে হবে, আর্দ্র হতে হবে, ময়েস্ট হতে হবে, জলকে ধরে রাখার ক্ষমতা থাকতে হবে মাটির। মাঠের ফসলে নির্দিষ্ট সময় অন্তর, একটা সময় পর পর জল সরবরাহ করা দরকার, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় পর পর আমরা মাটিতে জলও দেব, যেমন আমরা বাড়িতেও যদি কোনো উদ্ভিদ পালন করি টবে, সেখানেও কিন্তু আমরা নির্দিষ্ট টাইম পর পর জল দিই, ঠিক আছে। সেই ব্যাপারটা আমাদের ফসল এর ক্ষেত্রে তো লাগবেই। তো এইটাকেই আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি জলসেচ, যেটাকে ইংলিশে বলা হয় সম্ভবত ইরিগেশন। জলসেচকে আমরা ইংলিশে বলে থাকি ইরিগেশন, ঠিক আছে, ইরিগেশন। আচ্ছা, সাধারণত নদী, হ্রদ, পুকুর, খালবিল, জলাধার, কুয়ো, টিউবওয়েল এই সকল উৎসের জল সেচের কাজে ব্যবহার করা হয়। তো আমাদের জলটা, আমাদের সোর্সটা কোথায়, কোথা থেকে আমরা জল পাবো এই প্রোভাইড করার জন্য, তো সেইগুলোর এইগুলো হচ্ছে সোর্স, বিভিন্ন সোর্স আছে। তারপরে সেই জল খাল দিয়ে, একটা খাল কাটা হয় বা পাইপ দিয়ে কি করা হয়, ইলেকট্রিক বা ডিজেল পাম্পের সাহায্যে চাষের জমিতে কিন্তু সেটাকে পৌঁছে দেওয়া হয়। কারণ হেঁটে হেঁটে তো আর জল আসবে না, যে পুকুর আছে, নদী আছে, সেখান থেকে অটোমেটিক ভাবে জল এসে জমিতে পড়ছে না, সেটাকে আনার ব্যবস্থা করতে হবে। তো সেই আনার জন্য আমরা খাল কাটি অথবা পাইপ দিয়ে জোড়া লাগিয়ে বা পাইপের মাধ্যমে ইলেকট্রিক, ডিজেল বা পাম্প লাগাতে হয়, কারণ সেই পাম্পের মাধ্যমেই টেনে আনতে হবে জল। যেমন আমরা এখন, আগে তো টিউবওয়েল ছিল, টিউবওয়েলে সে অত নিচের জল আমরা এরকম পাম্প করে 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 ওপরে তুলতাম, আর এখন তো আরো সহজ হয়ে গেছে, নিচে পাম্প লাগাও, আরামসে ট্যাপ খোলো, জল পড়ছে, ঠিক আছে। তো এই যে তোলার ব্যাপারটা, এটা কে করছে, এটা পাম্প, তাই না, এটা মেইনলি পাম্পই করছে। অনেক সময় ইলেকট্রিক বা ডিজেলের পাম্পের পরিবর্তে আমরা সৌরশক্তি বা বায়োগ্যাসও ইউজ করে কিন্তু এই জলটাকে সেচের কাজে লাগাতে পারি, বা জলটাকে পুকুর বা বিভিন্ন রকম সোর্স থেকে আমরা কৃষিক্ষেত্রে বা ফসল যেখানে চাষ করা হচ্ছে সেইখানে নিয়ে যেতে পারি। এইবার এই জলসেচের মেইনলি 2 রকম পদ্ধতি আছে। কি কি? প্রথম যে পদ্ধতিটা, সেটা আমাদের খুব চিরাচরিত পদ্ধতি, আমরা যেরকম ভাবে জেনারেলি জলসেচ করে থাকি বিভিন্ন উপায়ে। তো সাধারণত মানুষের শ্রম হয়, মানুষ পরিশ্রম করে সেটা করছে, জল প্রোভাইড করছে, না হলে পশু, বিভিন্ন রকম প্রাণীকে আমরা ইউজ করছি জল টানতে এবং সেখানে সেচে মানে ফসল খেতে নিয়ে যেতে। তো সেগুলোকে হয় মানুষের শ্রম, না হলে পশু শক্তিকে ইউজ করা হয় চিরাচরিত পদ্ধতিতে। তবে এই পদ্ধতিগুলো তুলনামূলক সস্তা হলেও, হ্যাঁ অবশ্যই সস্তা, কারণ এখানে কোনো রকম কোনো রকম কি বলা হয়, কোনো রকম আমরা পাম্প বা কোনো রকম অত্যাধুনিক বা আধুনিক কোনো প্রযুক্তির ইউজ না করে আমরা পরিশ্রম করে, মানে ওই রকম একটা ব্যাপার যে হ্যাঁ আমি স্টুডেন্ট লাইফে থাকতে অনেক কষ্টে হেঁটে হেঁটে পড়াশোনা করতে যেতাম, টিউশন বা কলেজ থেকে ফেরার সময় হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম, আর যখন জব লেগে গেছে, ভালো চাকরি করছিস, পয়সা পাচ্ছিস, তখন হাঁটা বন্ধ, এবার অটোতে গাড়িতে যাওয়া আসা, ওই রকম একটা ব্যাপার, ঠিক আছে।
তো এখানে সস্তা অবশ্যই, ঠিক আছে, যে হ্যাঁ মানুষের পরিশ্রম পশু শক্তির ব্যাপার হচ্ছে সস্তা, ঠিক আছে, কিন্তু কম কার্যকরী, রিলেটিভলি কম কার্যকরী, এবং জলেরও কিন্তু প্রচুর অপচয় হয় এইভাবে করতে গিয়ে, শ্রমের মাধ্যমে হোক বা পশুকে কাজে লাগিয়ে হোক। এইটা করতে গেলে সস্তা হয়তো, কিন্তু কার্যকরী কম, কম সময়ে আমরা করতে পারি না, এই ব্যাপারটা সময় সাপেক্ষ, ঠিক আছে, সেটাও একটা পয়েন্ট। প্লাস জলেরও কিন্তু প্রচুর অপচয় হয় এই ক্ষেত্রে। আমরা কোন কোন পদ্ধতিতে করতে পারি, যেমন এখানে লেখা আছে দড়ি, বালতি, পুলি, নালা পদ্ধতি। দড়ি দিয়ে জল তুললাম বালতিতে, পুলিকে কাজে লাগিয়ে, এবং সেটাকে একটা নালা তৈরি করে ওই কৃষিক্ষেত্রে এইখান থেকে জল ঢাললাম, সেই নালা বা ওই যে খাল ওইটার মাধ্যমে কৃষিক্ষেত্রে গিয়ে পড়লো। এইটা একটা পদ্ধতি হতে পারে। সেকেন্ড পদ্ধতি হতে পারে দোলানো বালতি পদ্ধতি। দোলানো বালতি পদ্ধতি মানে দুজন লাগবে, ওইদিকে একজন আছে, এইদিকে একজন আছে, তো সেখানে বালতির সাথে এরকম দড়ি বেঁধে বা কোনো একটা সোর্স যার মধ্যে আমরা জলটাকে নিচ্ছি, এবং জলটাকে নিয়ে কি করছি, এইখান থেকে জলের সোর্স থেকে জল তুলছি, আর বালতি দুলিয়ে দুলিয়ে আমরা কৃষিক্ষেত্রে এরকমভাবে ফেলছি। দুই সাইডে দুজন ধরে আছি, এরকম একটা জায়গা থেকে তুলছি আর একটা আমাদের কৃষিক্ষেত্রে এটাকে পাঠাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ঢেকাল পদ্ধতি বলে এরকম একটা পদ্ধতি লেখা আছে, যেখানেও আমরা কি করছি, ওই কুয়া, তারপর হচ্ছে বালতি, সেগুলোকে কাজে লাগিয়ে, ঠিক আছে, আমরা জল ওঠাচ্ছি এবং সেগুলোকে কৃষিক্ষেত্রে পাঠাচ্ছি। আরেকটা যে পদ্ধতি, যেটাকে আমরা বলি রাহাত পদ্ধতি বা পার্সি চাকা পদ্ধতি, এইখানে আমাদের পশু শ্রম কাজে লাগে, ঠিক আছে, এইখানে আমাদের কি কাজে লাগে, পশু শ্রম। এখানে দেখ যেমন একটা গরু নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং গরুটা একটা গরুর এই ঘাড়ের সাথে একটা রডের মতো একটা কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। এবার এই রডটা গরুকে চালিত করছে একটা পথে, হ্যাঁ, গরু ঘুরছে, এবং এই রডের সাথে কানেক্ট আছে এইখানে একটা চাকা, যে চাকার সাথে বালতি লাগানো আছে, ঠিক আছে। এবার এই গরু যখন ঘুরছে তখন এই চাকাটাও ঘুরছে, এবং চাকার যে বালতিগুলো, সেই বালতিগুলো কিন্তু এইখানে জলের যে সোর্স, সেই জলগুলো তুলছে, এবং সেই বালতিগুলোর জল এবার গিয়ে কোথায় ফেলা হচ্ছে, আমাদের কৃষিকাজে বা ফসল যেখানে চাষ করা হচ্ছে সেইখানে ফেলা হচ্ছে, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা পদ্ধতি, যেটা রাহাত পদ্ধতি, বইতে 2 লাইনের মতো দেওয়া আছে, যেটা তোরা এখানে ছবি দেখেও আমি যেরকম ভাবে বললাম সেটা তোরা বুঝতে পারবি। এগুলো কি, এগুলো হচ্ছে চিরাচরিত পদ্ধতি, যেখানে সময় বেশি লাগছে, সস্তা অবশ্যই, শ্রম আমাদের পরিশ্রম লাগছে বা পশুকে কাজে লাগিয়ে আমরা করছি, কিন্তু কম কার্যকরী, হ্যাঁ, সময় বেশি নিচ্ছে, আর মানে অতটা ফ্রুটফুল না, তার সাথে সাথে জলেরও কিন্তু প্রচুর অপচয় হচ্ছে এইসব করতে গিয়ে। কিন্তু যদি আমরা আধুনিক পদ্ধতিতে আসি, যদি আমরা আধুনিক কোনো পদ্ধতিতে আসি, তাহলে তার মধ্যে আমরা দেখতে পাবো কোনো রকম বা অনেক কম পরিমাণে জলের অপচয় হয়, জল অপচয়ের পরিমাণ অনেক কম হয়। এছাড়া এটা প্রচুর কার্যকরী, ঠিক আছে, সময় আমাদের কম লাগে এই ক্ষেত্রে, হ্যাঁ, একটু এই যে এই সকল জিনিস কিনতে গেলে খরচা একটু পড়ে, সস্তা না অতটা, বাট হ্যাঁ একদম প্রপার একটা পদ্ধতি, যেটার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার জলের অপচয় হবে না। তো সেইখানে আমরা দুটো পদ্ধতির নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্প্রিংকলার পদ্ধতি, যেটাকে বাংলায় বলে ফোয়ারা, ফোয়ারার সিস্টেমের মাধ্যমে আমরা যেমন ফোয়ারার মাধ্যমে স্নান করি, তো সেই রকম এক ধরনের ফোয়ারা ইউজ করা হয়। আর একটা হয় ড্রিপ পদ্ধতি, ঠিক আছে। তো এখানে মেইনলি হয়টা কি, তো এই যে ফোয়ারা পদ্ধতি, এই ফোয়ারা পদ্ধতির মাধ্যমে কি হয়, এইরকম এখানে মেশিন লাগানো আছে, মাঝে মাঝে এরকম রডের মতো তুলে এই মাথাটায় একটা মেশিন লাগানো আছে, এগুলোতে মেশিন লাগানো আছে, ঠিক আছে। এবার এই মেশিনটা এরকম ভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, আর ঘোরার সময় যখন জলটা এই পাইপ দিয়ে ওঠে, তখন ওই জলটা কিন্তু পুরো জায়গায় ছড়িয়ে যায়, এই যে জায়গায় চাষ করা হচ্ছে চারপাশে অনেকটা জায়গা জুড়ে কিন্তু সেটা ছড়িয়ে যায়, ফলে প্রত্যেকটা জায়গা ভালো করে জল পায়। তো এইভাবে কিন্তু আমরা জলের সিস্টেমটাকে ফোয়ারার মাধ্যমে বা স্প্রিংকলারের মাধ্যমে কিন্তু ইউজ করতে পারি। আর একটা হয় হচ্ছে ড্রিপ পদ্ধতি। ড্রিপ পদ্ধতিতে কি করা হয়, এই রকম ভাবে অনেকগুলো পাইপ লাগানো হয়, প্রত্যেকটা, ধর এটা হচ্ছে বাঁধাকপি বা কিছুর চাষ করা হচ্ছে, তো প্রত্যেকটা রোতে এরকম ভাবে এক একটা করে পাইপ লাগানো হয়েছে। এবার এই পাইপগুলোর মাধ্যমে একদম এদের গোড়ায়, এই উদ্ভিদগুলোর গোড়ায়, ঠিক আছে, এই পাইপগুলোর মাধ্যমে ড্রিপ ড্রিপ বা একদম টপ টপ করে যেটাকে বাংলায় বলে, সেখান থেকে এইরকম ভাবে এখানে কিন্তু জলের সাপ্লাই হয় একদম ঠিক মূলের কাছে,
এবং প্রত্যেকটা রোতে এইরকম ভাবে পাইপ লাগানো আছে। তাহলে এক্স্যাক্টলি যে যে জায়গায় আমাদের ওই ড্রপ ড্রপ করে জল দিতে হবে সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা পড়ছে জল। তো এখানে কিন্তু অপচয় হচ্ছে না, একদম প্রপারলি যেটুকু দরকার সেটুকু জল কিন্তু এরা সাপ্লাই করছে। তো এইটাকে আমরা বলি ড্রিপ সিস্টেম বা ড্রিপ পদ্ধতি। আর আরেকটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি। এখানে ফোয়ারার মাধ্যমে দেখতে পাচ্ছিস মেশিন ঘুরছে, ফোয়ারার মাধ্যমে জল চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আর এইটা আরো বেশি ইফেক্টিভ একটা পদ্ধতি ফোয়ারার থেকেও, এটা হচ্ছে ড্রিপ পদ্ধতি, যেখানে একদম স্পেসিফিক্যালি এই উদ্ভিদগুলোর একদম গোড়ায় জলগুলো ড্রিপ বা টপ টপ করে একদম জলগুলো পড়ছে বা দেওয়া হচ্ছে, প্রোভাইড হচ্ছে এই পাইপ দিয়েই, ঠিক আছে, যাতে আমাদের প্রচুর পরিমাণে জলের অপচয় কিন্তু বাড়ছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের জলসেচ। আর লাস্ট আজকে আমরা যে পার্টটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের আগাছা দমন। আগাছা দমন কিভাবে হবে? আমাদের অলরেডি কি পড়া হয়েছে, মাটি ঠিকভাবে চাষ করে মানে এদিক ওদিক কর্ষণ পদ্ধতির মাধ্যমে মাটির আমরা একদম প্রপারলি তৈরি করেছিলাম আগের দিন। তার সাথে সাথে আমরা বীজ বপন করেছি। আজকে আমরা বীজ বপন করার পর সার প্রয়োগ করলাম। তার সাথে সাথে আমরা দেখলাম জলসেচ, জল দিচ্ছি। এবার কি হয়, মেইন যে উদ্ভিদের আমরা চাষ করছি সেই উদ্ভিদ ছাড়াও সেই উদ্ভিদের চারপাশে অনেক আগাছা জাতীয় উদ্ভিদ দেখা যায়, যেগুলো অপ্রয়োজনীয়, কোনো রকম দরকার নেই, বরং ওগুলো আরো হার্মফুল ইফেক্ট ফেলে আমাদের মেইন যে চাষ করা ফসল তাদের ওপরে। তো সেইগুলোকে সরানো দরকার। তো সেই সরানোর ব্যাপারটাকেই আমরা বলছি আগাছাকে দমন করা। তো কি হচ্ছে, অনেক সময় চাষের জমিতে ফসল ছাড়াও অন্যান্য আরো কিছু অপ্রয়োজনীয় উদ্ভিদ জন্মায়। মেইন উদ্ভিদ, তার চারপাশে আরো অপ্রয়োজনীয় বিভিন্ন উদ্ভিদ জন্মায়। এই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলোই হচ্ছে আগাছা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি উইডস, আগাছা। এই আগাছাগুলো যে উদ্ভিদের চাষ করা হচ্ছে তাদের জল, পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস, থাকার জায়গা, যে জায়গায় আমরা ফসল চাষ করছি সেই জায়গা, আর আলো, প্রত্যেকটা জিনিসে এরা ভাগ বসায়, কম্পিটিটর হিসেবে কাজ করে। মানে মেইন যে আমরা ফসলটাকে চাষ করতে চাইছি তাদের যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোতেও তারা ওই আগাছাগুলো ভাগ বসায়। প্রত্যেকটা জিনিসে, জল হোক, পুষ্টি উপাদান হোক, সূর্যের আলো হোক, ঠিক আছে, বা থাকার জায়গা, যে জায়গায় আমরা চাষ করছি সেই জায়গা, প্রত্যেকটা জিনিসে ভাগ বসাতে চায়। তাই ফসলের একটা নর্মাল আগাছা ছাড়া যে ফসলটা যতটা জলদি বা যতটা ভালোভাবে গ্রো করার কথা ছিল তার থেকে কিন্তু তার গ্রোটা স্টান্টেড হয়ে যায়, ব্যাহত হয়, ঠিকঠাকভাবে হয় না। তো এই কারণে চাষিরা কি করে, আগাছা নির্মূল করার জন্য বিভিন্ন পদ্ধতির ব্যবহার করেন। কি কি পদ্ধতি হতে পারে? খুব সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে জমিতে বীজ বোনার আগেই আমরা বা চাষিরা যখন জমি চষেন তখনই ওই চাষ, যখন ওই যে কর্ষণ পদ্ধতি হয়, ঠিক আছে, মাটি ওপর নিচে করা মাটির, ঠিক আছে, সেই সময় যে আগাছাগুলো ছিল সেগুলো মূল শুদ্ধ কিন্তু উপরে আসে, সেগুলোকে আলাদা করে আবার ফেলে দেয়, ঠিক আছে। এটা চষের সময়, চষের মানে ভূমি কর্ষণের সময়, ভূমি কর্ষণের সময় এটা অটোমেটিক হয়ে। এরপর কি বলছে, চাষিরা অনেক সময় হাতে করেই মাটি থেকে আগাছা তুলে ফেলেন, স্বাভাবিক। যখন বীজ বুনতে যাচ্ছে তখনই বীজ বোনার আগে আগে যে যে জায়গায় আগাছা আছে হাত দিয়ে টেনে তুলছে, যেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, এখানে দেখানো হয়েছে হাত দিয়ে আগাছা টেনে তোলা। ক্লিয়ার? কখনো বা আগাছাগুলোকে মাটির খুব কাছ থেকে কেটে নেওয়া হয়, একদম মাটির কাছে গিয়ে, খুব কাছে গিয়ে কেটে নেওয়া হয়। যেমন এইটা দিয়ে, এই যে একটা যন্ত্র ইউজ করছে, এখান থেকে এই আগাছাটাকে কেটে নিচ্ছে, ঠিক আছে, এটা যন্ত্র ইউজ করে কেটে নেওয়া হলো। অনেক সময় আবার, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় আবার কিছু রাসায়নিক ইউজ করা হয় পদার্থ, ঠিক আছে, যেমন 2,4-D। 2,4-D এর ফুল ফর্ম কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।
রাসায়নিক পদার্থ বলছে, এটা আসলে কি? এটা আসলে কৃত্রিম একটা হরমোন, উদ্ভিদ হরমোন, কৃত্রিম অক্সিন। এই অক্সিন হরমোন এটা একটা, এগুলো তোরা ক্লাস 10-এ গিয়ে পড়বি। কৃত্রিম অক্সিন হরমোন, যেটাকে বলা হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও আরো কি কি আছে? ড্যালাপন, পিক্লোরাম, এই সকল রাসায়নিক পদার্থ স্প্রের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, যেটাকে আমরা বলি উইডিসাইডস, উইডিসাইডস ইউজ করছে, ঠিক আছে, স্প্রের মাধ্যমে, থ্রু স্প্রে। ক্লিয়ার? তাহলে স্প্রে করেও আগাছা দমন করা হয়। তো এই যে রাসায়নিক পদার্থগুলো আমরা দেখলাম, 2,4-ডি, ড্যালাপন, পিক্লোরাম, যেগুলো বইতে দেওয়া আছে, তো সেই রাসায়নিক পদার্থগুলোকে আমরা কি বলছি তাহলে? আগাছা নাশক বা উইডিসাইড। ঠিক আছে, বোঝা গেছে? আর এই যে হরমোনটা লিখলাম, কৃত্রিম অক্সিন হরমোন, এটাকে বলা হয় উইডিসাইড হরমোন বা আগাছা নাশক। কারণ উইডস আমরা বলছিলাম আগাছাকে, তো সেইটাকে উইডিসাইড, সাইড কথাটার মানে হচ্ছে নাশ করা, তো সেই জন্য আগাছা নাশক। ঠিক আছে, যেটা কাকে বলা হচ্ছে? আমাদের কিছু রাসায়নিক পদার্থকে বলা হচ্ছে। এইবার এই রাসায়নিক পদার্থগুলো, ঠিক আছে, আমরা কয়েকটা আগাছার ওপর প্রয়োগ করছি। সেই কয়েকটা সাধারণ যে আগাছার নাম সেটা এখানে দেওয়া হয়েছে। যেমন পার্থেনিয়াম, এটা এক প্রকার আগাছা। অ্যামারান্থাস, ঠিক আছে, চেনোপোডিয়াম, বিভিন্ন প্রকার ঘাস, সেগুলো কিন্তু আগাছা হিসাবে কাজ করে। ঠিক আছে, পার্থেনিয়াম যেটা, এটা কিন্তু বহিরাগত একটা প্রজাতি, যেমন কচুরিপানা, তেমনি এটা কিন্তু একটা বহিরাগত প্রজাতির উদ্ভিদ, যেটা কিনা আগাছা হিসাবে কাজ করে। তো এইগুলোকে মারতে আমাদের কি দিতে হচ্ছে? আগাছা নাশক ইউজ করতে হচ্ছে, উইডিসাইড। ঠিক আছে, যেটাকে আমরা বলছি 2,4-ডি, ড্যালাপন, পিক্লোরাম, এইগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল অফ আগাছা নাশক। তাহলে আমরা এখানে কি করলাম? আগাছা দমন করে ফেললাম। এবং এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এই যে আগাছা নাশক, যে এগুলো যেহেতু রাসায়নিক পদার্থ, তাই এগুলো যখন আমরা স্প্রের মাধ্যমে ইউজ করছি, তখন কিন্তু আমরা খোলা নাক মুখ রেখে কিন্তু ইউজ করব না, বা হাতও কিন্তু নর্মাল এইরকম খোলা হাতে কিন্তু আমরা সেগুলো স্প্রে করব না। আমরা চেষ্টা করব আমরা বডিটাকে ভালো করে ঢেকে নেওয়ার। ঠিক আছে, তার সাথে সাথে আমরা মাস্ক, ঠিক আছে, বা চোখে কোনো গ্লাস দিয়ে যেন এইগুলো ছড়াই। কারণ এইগুলো রাসায়নিক পদার্থ, এগুলো কিন্তু আমাদের বডির জন্য খুব ক্ষতিকর। বাট হ্যাঁ, এগুলো কিন্তু যে ফসলের চাষ করা হচ্ছে, হয়তো আমরা আগাছাকে নাশ করার জন্য এই স্প্রেগুলো দিচ্ছি, এবার আগাছাগুলোর কে সরানোর মেইন লক্ষ্য তো আমাদের মেইন উদ্ভিদগুলো তো তাদের সাথে থাকছে। তো তোদের মাথায় আসতে পারে যে হ্যাঁ, তাহলে স্যার এই আগাছানাশক, এগুলো যে রাসায়নিক পদার্থ ইউজ করছে, এগুলো কি আমাদের মেইন উদ্ভিদগুলোর ক্ষেত্রেও ক্ষতি করবে বা তাদের গ্রোথকে ঠিকঠাকভাবে হতে দেবে না? না, সেগুলোর কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। মেইন যে ফসলগুলো, সেগুলো ঠিকঠাকভাবেই থাকে স্প্রে করার পরেও, শুধুমাত্র টার্গেট করে সেগুলো আগাছাকে। তো আগাছাগুলোকে শুধুমাত্র মেরে দেবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখিস, যেটা বইতেও লেখা আছে, আমি এখানে লিখিনি, বাট আমি মুখে বলে দিলাম। ঠিক আছে, তাহলে আগাছা দমন হয়ে গেলে আমাদের পরের যে 3টে স্টেপস, এবার ফসল মোটামুটি ফলে যাবে, তারপর সেগুলোকে আবার সংগ্রহ করে আমাদের ঘরে নেওয়ার পালা। ঠিক আছে, তো সেইগুলো আমরা পরের দিন করব। আজকে এখানে এইচডাব্লিউতে আমি তোদের একটা কোশ্চেন দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে, জলসেচের চিরাচরিত পদ্ধতির তুলনায় আধুনিক পদ্ধতি কতটা কার্যকর? ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, প্রথমে আমরা পড়লাম সার প্রয়োগ, তাই না? জৈব সার ও অজৈব সারের মধ্যে
তিনটি পার্থক্য লেখো। তিনটি পার্থক্য, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আগাছানাশক কি? উদাহরণ দাও। এটি প্রয়োগের সময় আমাদের কি সতর্কতা মেনে চলতে হয়, ঠিক আছে। তো এই 3টে কোশ্চেন তোরা HW থাকলো মোটামুটি 2 মার্কস করেই ধরতে পারিস, এগুলো মোটামুটি 2 মার্কসেরই কোশ্চেন, ঠিক আছে। তো 2 মার্কসের মতো করে এই 3টে কোশ্চেন লেখার প্র্যাকটিস করবি, ঠিক আছে। ভালো করে আগে লেকচারটা ভালো করে দেখে নিবি, সব কিছু বোঝার পরে, ঠিক আছে, ভালো করে নোট করবি। তারপর নোটস যদি লাগে তাহলে তোদের কিন্তু পিডব্লিউ অ্যাপে গিয়ে, যেভাবে আমরা আগেও বলে দিয়েছি যে পিডব্লিউ অ্যাপে গিয়ে এই চ্যাম্পস বাংলা বলে একটা ফ্রি ব্যাচ আছে, সেটা ফ্রিতে এনরোল করতে পারবি। তারপর সেখান থেকে কিন্তু কন্টেন্ট, এই নোটসগুলো কিন্তু নামাতে পারবি, ডাউনলোড করতে পারবি পিডিএফ ফরম্যাটে। তারপর সেখান থেকে নিজের মতো করে নোটস বানালি, না হলে লেকচার দেখে বারবার নোটস বানাতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো সেটা করতে পারিস। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা অনেকগুলো করে কোশ্চেন দিচ্ছি তোদের প্র্যাকটিস করার জন্য, সেটাও ফ্রি, সেটাও ওই পিডব্লিউ অ্যাপ থেকে সেমভাবেই পেয়ে যাবি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর। অলরেডি মহামারী পার্টটা হয়ে গেছে, তো সেইটার কিন্তু কোশ্চেন আপলোডও হয়ে গেছিলো, 25টার মতো কোশ্চেন ছিল। সব রকম কোশ্চেন মার্কস যেরকম আসে তোদের 1 মার্কস 2 মার্কস 3 মার্কস, তো সেই হিসাবে। আর এগুলো ভালো করে কর। তার সাথে সাথে যখন আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকেও আমরা অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে দেব, এগুলো ভালো করে করে নিবি। আর নোটসগুলো ভালো করে বানা, নিজেদের হাতে বানা। অবশ্যই ভালো করে লেকচার দেখার পর কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু, তবেই কিন্তু এটা কিন্তু কাজে করবে, ঠিক আছে। এমন না যে হ্যাঁ শুধু দেখে যাচ্ছিস, এদিকে নোটস বানাচ্ছিস না, এদিকে কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছিস, তাহলে কিন্তু হবে না। আর বারবার রিভিশন দিতে হবে, এই জিনিসগুলো কর, আশা করি তোদের খুব ভালো হবে, ঠিক আছে। আর আমরা এই পার্টটা মানে ফার্স্ট যে টপিকটা যেটা চলছে আমাদের চ্যাপ্টার 8-এর, সেটা পরের দিন কমপ্লিট করব। আর 3টে পদ্ধতি আছে, মানে 3টে স্টেপস আছে আমাদের ফসল উৎপাদনের, সেটা হলে আমাদের ওই পার্টটা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা উদ্ভিদের একটা কন্ডিশনে আসবো, আর লাস্টে আমাদের প্রাণীর একটা কন্ডিশন, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং তোদের সেকেন্ড সামেটিভে যে লাইফ সায়েন্স পার্টটা আছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভাল লাগছে তোদের, শেয়ার কর বন্ধু বান্ধবদের সাথে। আর ক্লাস 9-10 তারাও যদি দেখি সেই ভিডিওটা, তো ভাই বোনদের মধ্যে সার্কুলেট কর, জুনিয়রদের মধ্যে জানা। আর খুব ভালো করে পড়াশোনা কর, কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানা সেই ভিডিওর, ঠিক আছে। দেখা হচ্ছে পরের দিন, টাটা।